রেডিওতে আমরা শুনতে পাই, কিন্তু দেখতে পাই না। যদি দেখা যেত কি মজাই না হতো। রেডিওর সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান বেতার নাটক। সেই নাটকটি যখন মঞ্চে এলো সেটি হয়ে গেল শ্রুতি নাটক। যেমন টক শো যদি মঞ্চে হয় তাহলে কেমন দেখা যাবে? এরকমই মজার অনুষ্ঠান এবং কি বিশেষ চমক নিয়ে আসছে সেটাই এখন দেখব। শুনছেন রেডিও অন এয়ার, আপনার মনের কথা। রেডিও অন এয়ার, রেডিও অন এয়ার শুনছেন। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি, আপনার সাথেই আমি আরজে প্রযুক্তি। আর এই সময়টা আপনি জানেন একদম আপনার খুব পছন্দের অনুষ্ঠান কথা হোক। আপনারা জানেন এই কথা হোক অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান এবং আপনারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এই অনুষ্ঠানে যোগ দেন এবং এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজ আমাদের সঙ্গে এই অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের অত্যন্ত কাছের এক মানুষ, অত্যন্ত বিশিষ্ট এক অতিথি, ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। দীপকদা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। নমস্কার সবাইকে। দীপকদা, আপনারা অনেকেই জানেন যে দীপকদা আকাশবাণী কলকাতার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। একজন দক্ষ নাট্য প্রযোজক এবং তার প্রযোজিত নাটক দেশে বিদেশে সমাদৃত হয়েছে। আজ তাকে পেয়ে আমরা খুব খুশি। আমরা দীপকদা খুব জ্বালাবো আপনাকে, কারণ আমার কাছে তো প্রচুর প্রশ্নের ঝুলি রয়েছে, আর আমাদের শ্রোতা বন্ধুরা যারা রয়েছেন, যারা উপরান্ত থেকে শুনছেন আমাদের কথা, তারাও কিন্তু প্রশ্নের ঝুলি নিয়ে চলে আসবেন আপনার কাছে। তো শুরু করি। দীপকদা, আমরা আপনার কাছে প্রথম যে প্রশ্নটা সেটা হলো যে বেতার নাটক, আপনি দীর্ঘদিন ধরে বেতার নাটক প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন। তো এই যে বেতার নাটক, যখন আমরা মঞ্চে তাকে সামনাসামনি দেখি, যখন বেতারে আমরা শুনি, তখন তো আমাদের একটা ইলিউশন তৈরি হয়, তখন আমরা নাট্য অভিনেতাদের সামনাসামনি দেখতে পাই না। আবার যখন মঞ্চে তাকে পেলাম, তার নামটা বদলে গেল, শ্রুতি নাটক নাম হয়ে গেল। কিন্তু সত্যি কি তাই, নাকি বেতার নাটক আর শ্রুতি নাটক কোথাও একটা পার্থক্য আছে? এটা নিয়ে একটু বলতে গেলে একটু পেছনে যেতে হবে। পেছনে যেতে হবে মানে ধরুন 79 মানে 79 মতো সময়ে মানে আকাশবাণী কলকাতা তখন একটা মঞ্চে অনুষ্ঠান করেন, যেটা রবীন্দ্র সদনে হয়। সেখানে একটা অনুষ্ঠান করেন, সেখানে কতগুলো নাটক উপস্থাপনা করেন। সেই উপস্থাপনা থেকেই ব্যাপারটা এগিয়ে আসে। কিন্তু এর আগে আরও আছে যে শ্রুতি নাটক আমরা যাকে এখন বলছি, এটা নাট্যপাঠ হিসেবে বিদেশেও ডিকেন্স লেখা নিয়ে অনেক কাজ হয়েছে, অনেকেই উপস্থাপনা করেছেন। কিন্তু আমাদের এখানে যেটা একটা প্রচলন হয়ে গেছে, এখন একটা বিশেষ জায়গা অধিকার করে নিয়েছে, মঞ্চনাটক বেতার নাটকের মাঝখানে এসে জায়গা করে নিয়েছে শ্রুতি নাটক, যেটা মঞ্চনাটক নয় এবং বেতার নাটকও নয়, তার মাঝামাঝি একটা জায়গা বেশ অনেক বড় হয়ে দেখা দিয়েছে, মানে অনেকটা জায়গা অধিকার করে নিয়েছে। মানে যত মঞ্চ নাটক হয় তার থেকে অনেক বেশি শ্রুতি নাটক হয়, যত বেতার নাটক হয় তার থেকেও অনেক বেশি শ্রুতি নাটক হয়। শ্রুতি নাটক হয় তার কারণ হচ্ছে এর যে মূল ব্যাপারটা, সেটা হচ্ছে এর সহজে এর উপস্থাপনার একটা সুবিধে রয়েছে এর জন্য। এই শ্রুতি নাটক এবং মঞ্চনাটক এর মধ্যে একটা যে ফারাক ছিল সেটা ক্রমশ কমে গেছে। আমাদের ভরতনাট্যশাস্ত্রের যেটা 4টে আঙ্গিক আছে, আঙ্গিক, বাচিক, আহার্য, সাত্ত্বিক, এইগুলোর থেকে কিছু কিছু মানে কোথাও একটু কমছে, কোথাও একটু বাড়ছে, এইগুলো নিয়ে ব্যাপারটা দাঁড়িয়েছে। যেরকম আমরা কি যখন এমনি শ্রুতি নাটক যারা মঞ্চে দেখি আমরা বসে, অনেকেই দুটো মাইক্রোফোন নিয়ে দুজন শিল্পী বসে শ্রুতি নাটক উপস্থাপনা করলেন, ঠিক আছে, এটা খুবই ভালো। কিন্তু সেটার উপরে যখনই একটু আলোক সংপাত কিংবা একটু হালকা মেকআপ নেওয়া হলো, মঞ্চটা একটু সাজানো হলো, সেটা কি শ্রুতি নাটক থাকছে? আপনি যা বলবেন তাই। এইসব
প্রসঙ্গটা আনতে গিয়ে আমাদের অনেক সময় মনে পড়ে যায় যে আমরা যখন শাওলি মিত্রের যে আমরা নাটকটা নাথবতী অনাথ দেখেছি, সেটা তো একজন অভিনেতাই সবটা বলছেন, যেরকম কথা আঙ্গিকে গৌতম হালদারের মেঘনাদ বধ আমরা যখন দেখি তখন মেঘনাদ বধ তো অ্যাকচুয়ালি কাব্য, ওটা তো মূল কাব্যটাই করেছে, ওর তো নাট্যরূপ দেয় না, মূলটাই করেছে। তিজনবাই যখন পাণ্ডবানী করছে সেটা মঞ্চনাটক হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু সেটাও শ্রুতি নাটকের মতোই করে উপস্থাপনা করা যায়, উপস্থাপনা করা অনেকটাই কাছাকাছি। কিন্তু আবার এর সঙ্গে পাশাপাশি আরেক রকম প্রযোজনা আমরা দেখেছি, যেরকম একটু উষ্ণতার জন্য, যেটা উপমা গোষ্ঠীর আমাদের গৌরী ঘোষ ছিলেন, তারপরে অপর্ণা সেন ছিলেন, দীপঙ্কর দে ছিলেন, তারা মিলে উপস্থাপনা, সেখানে মঞ্চটাকেই জোনে ভাগ করে নেওয়া হয়েছিল। সেখানে আলো দিয়ে একটা জায়গা তৈরি করা হয়েছিল, একটা স্টেশন মাস্টারের ঘর তৈরি করা হয়েছিল, তারপরে একটা জঙ্গল তৈরি করা হয়েছিল, এটা বিভিন্ন স্পট। আর মানে অভিনেতারা সেখান থেকে সরে গিয়ে আরেকটা জায়গায় বসছেন, মানে জায়গাগুলো বসার জায়গা করে করা ছিল, ছোট ছোট বসার টেবিলে তিন চারটে টেবিল করে জোন করে নেওয়া হয়েছিল, তারা উঠে এসেও করছেন। এটাও কি শ্রুতি নাটক নয়? আবার ধরুন যখন সৌমিত্র চট্টোপাধ্যায় শেষের কবিতা করেন, ন্যাচারালি, কিন্তু মূল ব্যাপারটা যেখানে দাঁড়িয়ে রয়েছে, শ্রুতি নাটক দেখা যায়, বেতার নাটক দেখা যায় না। মূল যে ব্যাপারটা শ্রুতিতে, বেতার নাটকের মূল যেটা আমাদের একটা প্রাচীন প্রবাদের কথা মনে পড়ে, যে রাজা কর্ণেন পশ্যতি, রাজা কান দিয়ে শোনেন, যা বলছে কান দিয়ে শুনছে, কিন্তু দেখতে পাচ্ছে, কান দিয়েই দেখছে। এটা হচ্ছে কান দিয়ে তিনি শুনছেন, সেটা তার মনের মধ্যে উপস্থাপনা হচ্ছে এবং তার মানসচক্ষু দিয়ে তিনি ছবিটা দেখতে পাচ্ছেন। শ্রুতি নাটকের ক্ষেত্রেও তাই অনেকটা, কিন্তু শ্রুতি নাটকের ক্ষেত্রে আমি দেখছি, আর এক্সপ্রেশন দেখছি, তার ভাবভঙ্গি দেখছি, হাত পা নাড়া দেখতে পাচ্ছি, আমি মানে তার পোশাক দেখতে পাচ্ছি। একজন বয়স্ক মানুষ একটা কম বয়সী মহিলার চরিত্রে অভিনয় করছেন, একটি যুবক সে অনেক বৃদ্ধের ভূমিকায় অভিনয় করছে, যদিও কণ্ঠ সেই অভিনয়টা আনার চেষ্টা করছেন, কিন্তু আমার চোখের সামনে সেই ইলুশনটা কেটে যাচ্ছে। বেতার নাটকের ইলুশনটা হচ্ছে অনেক বড় ব্যাপার। একদমই। আচ্ছা, বেতার নাটকের কথা যখন হলো, তখন ধরুন বেতার নাটকের ক্ষেত্রে এবং শ্রুতি নাটকের ক্ষেত্রে স্ক্রিপ্টের কি কোনো বিভেদ রয়েছে, কোনো পার্থক্য আছে? মানে অনেকে ভাবেন যে শ্রুতি নাটকের স্ক্রিপ্ট দিলেই সেটাকে বেতার নাটকে করা যায়, বেতার নাটকের স্ক্রিপ্ট দিলেই শ্রুতি নাটক করা যায়, এরকম অনেক ভাবনায় আছে। আমরা যখন আকাশবাণীতে আমাদের কাছে স্ক্রিপ্ট পৌঁছতো, অনেক স্ক্রিপ্ট, সেগুলো আমরা অনেকটাই ব্যবহার করতে পারতাম না। মূলত যে মূল শ্রুতি নাটক, যারা শ্রুতি নাটকই লিখছেন, তাদের মাথায় রাখতে হয় যে আমরা মঞ্চে কতজন বসবো, 2 জন 3 জন 4 জন, এর মধ্যেই তারা সীমাবদ্ধ রাখেন, কারণ এর চেয়ে বেশি হবে না। আবার 2টো পুরুষ চরিত্র হবে না, একটা পুরুষ চরিত্র, একটি নারী চরিত্র, এরকম একটা ভেবে শ্রুতি নাটকের জন্য আপনাকে গল্প বাঁচতে হবে, কিংবা গল্পে যদি অনেক চরিত্র থাকে সেগুলোকে অন্যভাবে কিভাবে স্ক্রিপ্টে আনা যায় উপস্থাপনার জন্য, সেটা প্রথমে ভাবতে হবে। এটা খুব কঠিন ব্যাপার, কিন্তু সেইটাই অনেকটা করে তাকে ওটা করা হয়। কিন্তু বেতার নাটকের ক্ষেত্রে একাধিক চরিত্র আসতে পারে, অনেক এক দঙ্গল মানুষ এসে যেতে পারে, কোনো সমস্যা, অনেক ছোট ছোট চরিত্র আমরা বেতার নাটকে 10টা 12টা 15টা চরিত্র আমরা আধ ঘন্টা নাটকেও ব্যবহার করি। যে কোনো ইম্পর্টেন্ট চরিত্র যেগুলো আছে, তার সঙ্গে সঙ্গে আনইম্পর্টেন্ট, মানে যেগুলো অল্প সময়ে উপস্থিত, সেই চরিত্রগুলোও ছিল। সুতরাং স্ক্রিপ্ট একটা বড় ফ্যাক্টর করে, কারণ সুতরাং শ্রুতি নাটকের ক্ষেত্রে সেই অন্যান্য চরিত্রগুলোকে আমরা এদের সংলাপে নিয়ে এসে উপস্থাপনা করা হবে, কিন্তু বেতার নাটকের ক্ষেত্রে সেই রিল্যাক্সেশনটা আছে। ওইটা আর মূল যে সমস্যা, সেটা হচ্ছে বেতার নাটকের স্ক্রিপ্ট মানে 30 মিনিটের যদি চাঙ্ক থাকে, আমাকে 27 মিনিটের মধ্যে নাটকটা শেষ করতে হবে, কোনোভাবেই সেটা যাওয়া যাবে না, পার হওয়া যাবে না। আবার খুব ছোট হয়ে গেলেও সেখানে সেই সময়টা কি দিয়ে পূরণ করা হবে, সেটার একটা সমস্যা। কিন্তু শ্রুতি নাটকে সেটা না থাকলেও একটা মোটামুটি 20-25 মিনিটের মধ্যে শেষ করা উচিত, নাহলে যারা শ্রোতা এবং দর্শক একই সঙ্গে তার অবস্থান করছে, তাদের পক্ষে উস্কুস শুরু হয়ে যাবে, বসে বসে শুনতে শুনতে তারা যদি অভিনয় যদি সেই মাপের না পৌঁছয়, তাহলে তারা অস্বস্তি হয়ে যাবে। তারা আচ্ছা, অভিনয়ের কথা আপনি বললেন, অভিনয়েরও কি কিছু পার্থক্য থাকে? যখন অবশ্যই থাকে।
একটা যখন শ্রুতি নাটকে অভিনয় করছি, আমার একটা এক্সপ্রেশনের সঙ্গে আমি সংলাপটা বললে যিনি সামনে বসে উপস্থাপন মানে দেখছেন সহজে উপলব্ধি করতে পারেন, রিয়াক্ট করতে পারেন, লাইভ রিয়াকশন। ঠিক ঠিক। কিন্তু বেতার নাটকে তো পুরোটাই আমার আমি শুনছি, শুনে শুনে অনুভব করছি, উপলব্ধি করছি। সুতরাং আমার কাছে সেই অভিনয়টা আরও পারফেক্ট হওয়া চাই, কণ্ঠস্বরের ব্যবহার আরও মানে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে, যেন ঠিক ওইটাই পৌঁছয়, ওই শব্দটা ওই রকম করে কথা বললেই যেন চরিত্রটা প্রকাশ ঠিক। মানে আমি যেটা বুঝলাম সেটা একটু বলি, দীপকদা, শ্রোতাদা হয়তো আর একটু কমিউনিকেট করতে পারবেন। মানে যখন বেতার নাটক হচ্ছে তখন সেই নাটকটা রেকর্ডিং হয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে বিভিন্ন সময় সেটা প্রচারিত হচ্ছে। কিন্তু যখন শ্রুতি নাটক হচ্ছে মঞ্চে লাইভ, যেটা আপনি বললেন যে লাইভ রিয়াকশন শ্রোতাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে, কিন্তু যখন বেতার নাটকে এই কারণে পারফেক্ট হতে হবে যে বিভিন্ন মুহূর্তে বিভিন্ন সময়ে শ্রোতারা যখন শুনছেন তখনও একই রকমভাবে অভিনেতার সঙ্গে কাঁদবেন, অভিনেতার সঙ্গে হাসবেন, ততটাই পারফেক্ট হতে হবে তার অভিনয়কে। আরেকটা বিষয় দীপকদা, এই যে আজকে তো অনেক শ্রোতারা রয়েছেন যারা লেখালেখি করেন, যারা নাটক লিখতে চান, তো বেতার নাটক লেখার ক্ষেত্রে মানে অনেক সময় এরকম হয় যে বেতার নাটক আকাশবাণীতে নিয়ে যাওয়া হলো, হয়তো তাদের কর্তৃপক্ষের পছন্দ হলো না, মন খারাপ হতে পারে। তো সেই মন খারাপগুলো কাটানো যায় কি করে? মানে যারা এইখানে যারা শ্রোতারা রয়েছেন তারা যদি বেতার নাটক লিখতে চান তাহলে ঠিক কি কি জিনিস তাদের মাথায় রাখতে হবে, বা শ্রুতি নাটক লেখার ক্ষেত্রেও যদি কিছু টিপস আপনি বলে দেন তাহলে এই মুহূর্তে যারা শুনছেন রেডিও অন এয়ার তারা নিশ্চয়ই সেইগুলো মাথায় রাখতে পারবেন। দুটো ব্যাপার মাথায় রাখতে হবে। আমি আগেই বললাম যে চরিত্র সংখ্যা কম করতে হবে আপনার শ্রুতি নাটকের জন্য। কারণ হচ্ছে সেখানে আপনার মূলত তো লিখে রেখে দিলাম সেটা তো হবে না, উপস্থাপনা দরকার। সে বেতারেই লিখুন আর শ্রুতিতেই লিখুন। শ্রুতি নাটকের ক্ষেত্রে আপনাকে মূল যে মাথায় রাখতে হবে যে আমার চরিত্র সংখ্যা কম হবে, কম অভিনেতা অভিনেত্রী উপস্থাপনা করবেন, এইটা মাথায় রেখে বাকি সব পরিকল্পনা করতে হবে। বেতার নাটকের ক্ষেত্রে সেই রিল্যাক্সেশন আছে, তারা একটু বেশি চরিত্রও ব্যবহার করা যেতে পারে। তবে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে তার সঙ্গে কি শব্দ এবং কি শব্দ আবহ এবং আবহ সঙ্গীত, এই দুটো কি ব্যবহার করা হবে সেটাও মাথায় রাখতে হবে। কারণ এই আপনার হাতে যে টুল আছে সেটা হচ্ছে ভয়েস, মিউজিক অ্যান্ড সাউন্ড এফেক্ট, এই তিনটের সংমিশ্রণ দিয়ে আপনি পুরোটা উপস্থাপনা করবেন, এছাড়া তো আর কিছু নেই। সুতরাং ওই পুরোটার ভাবনাটা সবটাই ওই তিনটে, ওই শব্দ, আবহ সঙ্গীত এবং কণ্ঠের যে অভিনয়, কণ্ঠ অভিনয় যেটা থাকছে সেইটা নিয়েই ব্যাপারটাকে আপনাকে তার মধ্যে সীমাবদ্ধ করতে হবে। ধরুন আর একটা ব্যাপার, ভীষণভাবেই মানে শারীরিক কসরত আছে এই রকম নাটক, মানে গল্প নির্বাচন করাটা কম। আমরা করেছি, অনেক রকম করেছি। ধরুন আমরা পর্বত আরোহণ নিয়েও নাটক করেছি, সেগুলো অনেক পরিশ্রম সাধ্য, কিন্তু সেইগুলোকে মানে মনেরতে ছবি তৈরি করাটা অনেক শক্ত, সেই ইলুশন তৈরি করতে হয়। কিন্তু আপনারা প্রথমে দেখবেন সহজ গল্প যেটা খুব সহজে মানে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া যায়, সহজে তার মনটা ছুঁয়ে যাওয়া যায়, এরকম কোনো গল্প নির্বাচন করবেন। তারপরে নির্বাচন করবেন যে কি কি জায়গাটা আপনি শোনাতে চান সরাসরি এবং কি কি মানে ঘটনাগুলো আপনি বলে দেবেন সংলাপে, সেইটা একটা হচ্ছে অ্যাকশন ইন স্টেজ, একটা হচ্ছে ন্যারেশন, আপনার অ্যাক্টিংয়ে ন্যারেটিভ পার্টে কি আছে, এই দুটো মাথায় রেখে ছোট ছোট করে যাতে যে কথা যেখানে অ্যাকশনটা দরকার, মানে যেটা মঞ্চে উপস্থাপনা হচ্ছে সেইটা দরকার, সেইখানটা বেছে নিতে হবে এবং কোনটা আপনি ন্যারেশনের করবেন সেটা বেছে নিতে হবে। ন্যারেশন মানে ন্যারেশন না, সংলাপ বলার মধ্যে ন্যারেশন সেটা, হ্যাঁ। এবং চরিত্রটা নির্বাচন করতে হবে ঠিক করে, যে আপনি একটা চরিত্র যখন তৈরি করবেন সেই চরিত্রের আমাদের মানে নাটকের ভাষায়, মানে যারা নাটক লেখেন তাদের ভাষায় মানে চরিত্রের ত্রিমান হয়, 3 ডাইমেনশন অফ ক্যারেক্টার। হ্যাঁ, একটি হচ্ছে তার সামাজিক মান,
একটি শারীরিক মান আর একটি সমাজ মানে মানসিক মান। এই তিনটে মানে শারীরিক মান হচ্ছে মানুষটা দেখতে কেমন, লম্বা কি বেটে কি রোগা মোটা কালো, হ্যাঁ, তার চুলের রং কি, চোখের রং কি, সে কি খোড়াভাবে হেঁটে চলে কি সুস্থ আছে কি, হাত নেই কিংবা অন্ধ কি আছে, শারীরিক মান। সামাজিক মান সে লোকটা কোন স্ট্যান্ডার্ডে, মানে তার পড়াশুনো কি, সমাজে তার কি অবস্থান, সে অন্যরা তার সম্পর্কে কী ভাবে, এই সব ব্যাপারগুলো হচ্ছে সামাজিক মান। আর মনস্তাত্ত্বিক মান হচ্ছে এই দুটোর ওপরে নির্ভর করে মনস্তাত্ত্বিক মান, যে সেই কীভাবে তার মানসিক উদ্বেগ, তার মানসিক চিন্তাভাবনা, সে কী ভাবে, কেমন করে ভাবে, তার কোনো সমস্যা আছে কিনা, সেই তার উপর দিয়ে তার চরিত্রের মধ্যে সেটা আসছে কিনা, এই তিনটে মানকে ওই একটা চরিত্রের মধ্যে যখন আপনি ফেলতে পারবেন তখনই চরিত্রটা সুষ্ঠুভাবে নির্মাণ হয়ে যাবে। না হলে এটা মানে ঠিক পরিপূর্ণতা পাবে না। সেই চরিত্রের কথা ভেবে তার সংলাপ ঠিকঠাক করে থাকতে হবে। ধরুন একই সংলাপ, ধরুন একটা বাড়িতে খেতে মানে কেউ একটা বন্ধু এসছে, তাকে তার জন্য খাবার দিতে বলছেন আপনার মাকে, কিংবা তার জন্য খাবার অফার করছেন, তুই কী খাবি, চা না কফি, তোর জন্য কী নেব, স্কচ না রাম, এই দেখুন ক্লাসটা তফাৎ হয়ে যাচ্ছে। এইভাবে এই সংলাপগুলোর মধ্যে এই টুক 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 করে ব্যাপারটাকে গুছিয়ে রাখতে হবে, যে চরিত্রটাও যাতে প্রকাশ পায় ওই সংলাপের মাধ্যমে। ওই যে সংলাপ আমি ব্যবহার করবেন, যে শব্দ আপনি ব্যবহার করবেন তার। ঠিক। রেডিও অন এয়ার আপনারা শুনছেন কথা হোক। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথি ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি আবার আমাদের এই অনুষ্ঠানে। শুনছেন রেডিও অন এয়ার, আপনার মনের কথা। বোধি মননের পাঠশালা, বাচনিক চর্চা ছাড়াও যেখানে হয় বোধের চর্চা, মননের চর্চা। প্রযুক্তি বন্দ্যোপাধ্যায় নিজে একজন রেডিও জকি, আকাশবাণীর বি হাই গ্রেড নাট্যশিল্পী, আবৃত্তি শিল্পী ও একজন দক্ষ সঞ্চালক। তার তত্ত্বাবধানে তার যত্নে গড়ে ওঠা এই বোধি পরিবার আবৃত্তি, শ্রুতি নাটক, সঞ্চালনা ও গল্প পাঠের পৃথক পৃথক বিভাগ রয়েছে। কারণ প্রযুক্তি মনে করেন প্রত্যেকটির নিজস্ব গুরুত্ব রয়েছে। এই বাচনিক শিক্ষালয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় স্বরচর্চা, কণ্ঠচর্চা, বাংলা উচ্চারণ বিধি, বাংলা বানান শিক্ষা, মাইক্রোফোনের ব্যবহার ইত্যাদির ওপর। ছোটদের আর বড়দের জন্য বিভাগের পাশাপাশি এককভাবে ক্লাস নেওয়ার ব্যবস্থাও রয়েছে। আপনি যদি মনে করেন বাংলা ভাষা ও বাংলা সাহিত্যকে বাচনিক শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে যদি চান, মনোরঞ্জন নয় আত্মরঞ্জন হোক, তাহলে আপনাদের ঠিকানা হোক এই বোধিগৃহ। যোগাযোগ 8017769793। বোধি মননের পাঠশালা। শুনছেন রেডিও অন এয়ার, আপনার মনের কথা। রেডিও অন এয়ার শুনছেন রেডিও অন এয়ার, আপনার মনের কথা। এবং আমরা রয়েছি যে অনুষ্ঠানে, তার নাম কথা হোক। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথি ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। আর দীপকদার সঙ্গে আমাদের অনেক রকম বিষয় নিয়ে কথা হচ্ছে। মূলত আমরা রয়েছি বেতার নাটক বা শ্রুতি নাটক নিয়ে। শ্রোতারা রয়েছেন দীপকদা, শ্রোতাদের হয়তো এই আলোচনা শুনতে শুনতে কিছু প্রশ্ন তাদের মাথায় এসেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে কে রয়েছেন দেখা যাক। কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি কৃষ্ণেন্দু। নমস্কার। কৃষ্ণেন্দু, আপনি কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে বলছি। কৃষ্ণেন্দু, পুরো নাম বলুন। কৃষ্ণেন্দু সাহা, আমি বালুরঘাট থেকে বলছি। বেশ, কৃষ্ণেন্দু, আপনার প্রশ্ন বলুন। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, যে একদম প্রাথমিক পর্যায়ে আমরা যারা শিক্ষার্থীরা রয়েছি, আমরা
রেডিও নাটকের জন্য কিভাবে নিজেদের তৈরি করব? দেখুন, একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আপনি যখন রেডিওতে, ধরুন আমাদের ওখানে অডিশন হয়, অডিশন মানে আমাদের ওখানে অভিনয় শেখানো হয় না, আমাদের ওখানে যারা অভিনয় করতে পারেন তাদেরকে নেওয়া হয় এবং তাদেরকে একটা গ্রেড দেওয়া হয়। প্রাথমিকভাবে বি গ্রেড দেওয়া হয়, তারপরে বি হাই গ্রেড দেওয়া হয়। এই দুটো গ্রেড কলকাতা স্টেশন দিতে পারে। এর চেয়ে বেশি গ্রেড নিতে গেলে তাকে পরীক্ষার জন্য দিল্লিতে পাঠাতে হয়। প্রাথমিকভাবে সমস্ত যারা পরীক্ষা দেন তারা বি গ্রেড পান। আমাদের প্রযুক্তি উচ্চকোটি শিল্পী, ওর গ্রেড বি হাই। আপনার প্রথমত হচ্ছে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, আগে অ্যাপ্লাই করতে হয়, ফর্ম ফিল আপ করে, তারপরে তার একটা মূল্য লাগে 300 টাকার মতো বোধ হয়, এখন কত হয়েছে আমি জানি না। সেই টাকাটা পাঠাতে হয়, পাঠাতে ওরা নির্দিষ্ট দিনে আপনাকে অডিশনের জন্য ডাকবে, আপনি নির্দিষ্ট সময়ে উপস্থিত হবেন। প্রস্তুতি কীভাবে নেবেন সেটার মধ্যে ভীষণভাবে আপনাকে মনে রাখতে হবে। ওরা একটা কথা লেখে যে একটি 3 মিনিটের মতো একটা অংশ তৈরি করে নিয়ে আসবেন, যেটা আমাদের এখানে অভিনয় করে শোনাবেন। আর কিছু পাঠ দিতে পারে, আবৃত্তি দিতে পারে, কোনো কবিতা, গানের জন্য বলতে পারে যে আপনি গান জানেন কিনা, গান জানলে গান শোনান, এবং একটা স্ক্রিপ্ট দেবেন। মানে একটা স্ক্রিপ্ট মানে অনেকগুলো খণ্ড খণ্ড অংশ না, বিভিন্ন বেতার নাটকের সেই অংশগুলো আপনাকে 7-8টা অংশ একসঙ্গে জুড়ে একটা স্ক্রিপ্ট দিতে পারেন, এবং তারা ওই 1 ঘন্টা আগে স্ক্রিপ্টগুলো দেবেন, আপনারা তৈরি করে নেবেন ওই 1 ঘন্টার মধ্যে। তারপরে সেইগুলো আপনাদের জিজ্ঞেস করবে যে কি, তখন সেইগুলো আপনাদের উপস্থাপনা করতে হবে। এখন মূল ব্যাপারটা আমি আপনাকে বলে দিই। মূল ব্যাপারটা হচ্ছে বেতার নাটকে আপনারা যেভাবে অভিনয় করেন সেটা করলে বেতার নাটকের অভিনয়ে মানে আপনি তো শ্রুতি নাটক করেন, বেতার নাটক সেইভাবে তো পাশ করলে তবে করবেন। শ্রুতি নাটকে যেটা করেন সেটা অনেক ওই আপনার এক্সপ্রেশনের সঙ্গে মিলিয়ে যে কথাগুলো বলেন, খানিকটা এক্সপ্রেশনের সঙ্গে থাকে, খানিকটা সংলাপে থাকে। ওই দুটো অংশকে একসঙ্গে করে শুধু কণ্ঠে ব্যাপারটাকে আনতে হবে। এইটার জন্য যা বলবেন সেইটা যেন ছবি হয়ে মানুষের মানে হৃদয়ে পৌঁছতে পারে, কান দিয়ে শুনে হৃদয়ে পৌঁছতে, এইটা মাথায় রাখতে হবে এবং সম্পূর্ণ করবেন। আর একটা ব্যাপার যেটা খুবই, আমরা যখন অডিশন নিয়েছি তখন খুবই দেখো যে খুব ভালো কণ্ঠস্বর হতে হবে এবং খুব বেশ কণ্ঠের অধিকারী হলে তারা খুব ভালো হয়, তাদেরকে নেওয়া হয়। এটা ভুল ধারণা। বেশ ব্যবহার করলে তাদের আমরা প্রথমেই বাদ দিয়ে দিতাম। হ্যাঁ, তাদের আমরা গলা দাদা বলতাম। বেতার নাটকে গলা দাদার কোনো স্থান নেই। কোনো চরিত্র, একটা আধা চরিত্র হয়তো গলা দাদার মতো একটা গলা লাগলো, সেটা রেয়ার কেস। সুতরাং আপনি চরিত্রগুলোকে কিভাবে নির্মাণ করছেন আপনার কণ্ঠ দ্বারা নিঃসারিত অভিনয়ের মাধ্যমে, সেটা আমাদের সবথেকে বেশি প্রয়োজন। আর কণ্ঠস্বর যেমনই হোক, যদি কারো কণ্ঠস্বর অন্যদের থেকে একদম আলাদা হয়, ভালো না, আমরা প্রচুর ভালো না কণ্ঠ আমরা অ্যাপ্রুভ করেছি। কারণ যখন শুনতে মানে বেতারে যখন মানুষটাকে দেখতে পাই না, শুনতে হয়, তখন দুটো ভালো গলা যদি পাশাপাশি কথা বলে তা আমরা বুঝতে পারতাম না যে কে কোন চরিত্রটা করছে। কিন্তু একটি ভালো কণ্ঠের সঙ্গে একটি অন্যরকম কণ্ঠ যখন এসে পড়ে তখন চরিত্রের আইডেন্টিফিকেশনের সুবিধা হয়। এই জন্য আমরা কণ্ঠের যত মানে তারতম্য হবে তত তাদের গুরুত্ব বেশি হবে। সুতরাং আপনারা নিজেরা তৈরি হবেন, একটু ওইটা মাথায় রাখবেন যে সূক্ষ্ম অভিনয়ের দিকে চর্চাটা করবেন, যাতে সহজেই ওনাদের যেন এমন মনে হয় যে আকাশবাণীতে প্রচুর শিল্পী আছে, ওরা নতুন শিল্পী নিতে চায় না, কিন্তু ওদের যেন মনে হয় আপনাকে না নিলে ওরা ক্ষতিগ্রস্ত হবে, এরকম একটা ভালো শিল্পী আমাদের হাতছাড়া হয়ে যাবে। এইরকম করে নিজেদের তৈরি করবেন, তারপর পরীক্ষা দিতে যাবেন। আমাদের সঙ্গে কি কেউ আর কোনো প্রশ্ন নিয়ে আছেন এই মুহূর্তে? হ্যাঁ ম্যাডাম, আমি আছি সঞ্চিতা সাহা, শিলিগুড়ি থেকে। আচ্ছা আচ্ছা, সঞ্চিতা, আপনার কি প্রশ্ন রয়েছে? আমার একটি প্রশ্ন, সেটা হলো যে রেডিও নাটকের যখন অডিশন হয় তখন সেখানে নিজের যে স্ক্রিপ্টটি তৈরি করে নিয়ে যেতে হয়, সেখানে কি একটি চরিত্রের অভিনয় রাখবো নাকি 2-3টে চরিত্র রাখলে সেই ভিন্নতাটা বেশি বোঝা যাবে? আচ্ছা আচ্ছা, খুব ভালো প্রশ্ন এটা। এটা অবশ্যই মানে অনেকেই জিজ্ঞেস করে। হ্যাঁ,
হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন এবং এটা খুব জরুরি প্রশ্ন। হ্যাঁ মূলত আপনাদের ক্ষেত্রে একটি চরিত্র হলে যারা অনেক রকম করে নিজেকে ভাঙতে না পারেন, মানে অনেক চরিত্র একসঙ্গে না করতে পারেন, এটা খুব কম লোক পারে। যারা পারেন এইগুলো করতে, যে আমি একবার আমি বাচ্চা মেয়ের কথা বলবো, একবার মায়ের কথা বলবো, একবার দিদিমার কথা বলবো, এই মা, মেয়ে এবং দিদিমা এই তিনজন একসঙ্গে কথা বলছে একটা নাটকে, এরকম একটা চরিত্র নাটক নিয়ে, নাটকের অংশ নিয়ে আমি অভিনয় করলাম। যদি তিনটে চরিত্র আলাদা করে উপস্থাপনা করতে পারেন মুহূর্তে মুহূর্তে সংলাপ বলে, তাহলেই একাধিক চরিত্রের দিকে যাবেন, না হলে একাধিক চরিত্রের দিকে যাবেন না। একটি চরিত্রই নেবেন, কিন্তু খেয়াল রাখতে হবে সেই চরিত্রটার এমন অংশ আপনাকে নিতে হবে যেখানটায় আপনার অভিনয় তাদেরকে খুবই মানে মনে হয় যে খুব দারুণ অভিনয় করছেন, কারণ তাতে অভিনয়ের অংশে যেন বিভিন্ন পর্যায়ের অভিনয়, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো আতঙ্ক, এই সব মিশল যেন ওই একটুর মধ্যে থাকে। একটু গান থাকলে ভালো হয়, যদি একটু গানের অংশ আপনি গান জানেন, কিংবা আবৃত্তি আপনি খুব ভালো করেন, আবৃত্তির অংশ একটু রেখে নেবেন। এইভাবে প্রস্তুতি নিলে স্ক্রিপ্টটাকে খুব ভালো করে তৈরি করতে হবে, কারণ আপনার স্ক্রিপ্টেই যদি আপনি খারাপ উপস্থাপনা করেন, আপনাকে তো সিম্পলি প্রথমেই বাদ দিয়ে ওটাই দেবে। বোধহয় প্রথম দেখা হয়, তাই না দীপক? সব সময় সেটা নয়, কিন্তু আচ্ছা। জেনারেলি ওইটাই প্রথম জিজ্ঞেস করা হয়, কিন্তু পরবর্তী সময় আরো অনেক কিছু অন্যভাবেও জিজ্ঞেস করতে পারে। সুতরাং এইটা আপনাদের খেয়াল রাখতে হবে। শুনছেন রেডিও অন এয়ার, শুনছেন কথা হোক। আপনাদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই অনুষ্ঠান, কারণ বিভিন্ন বিষয় নিয়ে এখানে কথা হয়। আজকে দীপকদা, আমরা একেবারে শেষ মুহূর্তে, আমাদের হাতে আর ঠিক 3 মিনিট সময় রয়েছে। একটা বিষয় বলি, আপনার ক্ষেত্রে যেটা আমার সবসময় মনে হয় যে আপনার অভিধানে অবসর বলে কোনো তো শব্দ নেই, সেটা পোকায় কেটেছে। তো আপনি অবসর মানে প্রথাগত অবসর গ্রহণের পরে আপনি পড়াশোনা করে আপনি ডিলিট হয়েছেন। আপনি একজন প্রতিষ্ঠিত লয়ার, আপনি রীতিমতো প্র্যাকটিস করেন এবং আপনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক বিভাগে পড়ান, প্রায়শই গিয়ে পড়ান। এরকম নয় যে বছরে একবার করে গেলেন, তা নয়, প্রায়ই আপনার ক্লাস থাকে, ছাত্রছাত্রীদের সঙ্গে থাকতে আপনি ভালোবাসেন। তো এই যে এত প্রাণচাঞ্চল্য, এখানে অনেক মানুষ আছেন যারা মাঝে মধ্যেই মনে হয় যে একটু ঝিমিয়ে পড়লাম, অনেক সময় মনে হয় যে আর কাজ করার শক্তি পাচ্ছি না, মন খারাপ হয়ে যাচ্ছে। আপনি কি করে এটা বজায় রেখেছেন সেটা একটু বলুন, সেই টোটকাটা দিন আমাদের। না, এমন নয় যে আমারও মাঝে মাঝে ক্লান্তি লাগে না, এমন নয়। এটা ভুল কথা যদি বলি আমি, আমার ক্লান্তি লাগে না, ক্লান্তি লাগে, কিন্তু তার মধ্যে থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আর কাজ যদি আপনি নিয়ে নেন, যে কোনো কাজ, সেটা আপনার সবসময় যে ভালো লাগার কাজ পাবেন তা নয়। ভালো লাগার কাজের থেকে একটু অন্যরকম কাজ পেলেন, সেখান থেকে ভালো লাগাটা খুঁজে নেবেন। এই কাজ খুঁজে নেওয়ার একটা ব্যাপার আছে। আপনি যদি কাজ খুঁজে নেন তাহলে কোনো সমস্যা হবে না। ওই কাজটা খুঁজতে হবে, সারাক্ষণ কাজ খুঁজতে হবে। আমার কাজ নেই বলে আমি বসে থাকবো তা নয়, আমি গিয়ে জানবো আরে কি হচ্ছে, আচ্ছা এই হচ্ছে। আমি অনুষ্ঠান দেখতে যেতে পারি, সেটাও একটা কাজ। আপনি মোবাইলে ভালো ভালো, এখন তো সব কিছু হাতের মুঠোফোনে, আপনি অনেক কিছু সেখান থেকে জানতে পারেন। আর বাইরে কাজ করতে, বাইরে অসংখ্য কাজ আছে, যখন খুশি, যেখানে খুশি। আপনি শুধু নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন, চেষ্টা করলেই দেখবেন ব্যস্ত হয়ে পড়েছেন, তখন আপনাকে কেউ খুঁজে পাচ্ছে না। আর এখন খুব সুবিধা হয়েছে, নিজের মধ্যেই সবটা সম্পৃক্ত হয়ে থাকা যায়, বাইরে খোঁজাখুঁজি করতে হয় না, সেটাও অনেক সুবিধে রয়েছে। বাহ, আমাদের খুব ভালো লাগলো আপনি যেটা বললেন যে নিজে ব্যস্ত থাকলে আরও অনেক বেশি প্রাণচঞ্চল থাকা যায়। ধন্যবাদ দীপকদা আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য, রেডিও অন এয়ারকে এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের কথা হোক এখানেই শেষ হলো। ভালো থাকবেন সকলে, নমস্কার।